ভালোবাসার সীমানা পেরিয়ে। লিখেছেন প্রিয়স্মিতা তেহেজিব রায়। পর্ব সংখ্যা ৭১। শিকদার বাড়ির বিয়ে মিটেছে সপ্তাহখানেক। অতিথি আত্মীয় স্বজন আর কেউই তেমন নেই। সকলেই যে যার নিরে প্রস্থান করেছে। শিকদার বাড়ি ফিরে পেয়েছে তার নতুন পুরাতন ছন্দ। সকলের ব্যস্ত কর্মে ডুবে আছে বাড়ির তরুণ প্রজন্মের রমণীরা। সময় হতে চলল স্কুল কলেজ অফিসের। কোনো রকমে কোমরে তাওয়াল পেঁচিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে শুদ্ধ। দর্পণে তাকিয়ে সূক্ষ্মভাবে হেয়ার ড্রায়ার চালাচ্ছে ভেজা চুলে। তার প্রশস্ত কাঠ পিঠ বেয়ে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু স্বচ্ছ জলের দানা। শুদ্ধ ভেজা শরীরে ফরমাল শার্ট জড়াতে জড়াতে বাঁকা হেসে চেয়ে তার বউয়ের পানে। তার বউটা তার থেকেও বড় নির্লজ্জ। শুদ্ধ ভেজা চুলে ব্রাক ব্রাশ করতে করতে দুষ্টে এসে বলল, এভাবে চোখ দিয়ে ধর্ষণ করার কারণ কি জানতে পারি বেগম? আমি মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই আপনার। আপনি চাইলে প্র্যাকটিক্যালি ধর্ষণ করতে পারেন, আমি মোটেও মাইন্ড করব না। প্রিয়স্মিতা বিছানায় পায়ের ওপর পা তুলে বসে চকলেট খেতে খেতে লোভাতুর চোখে গিলে খাচ্ছিল স্বামীর নগ্ন শরীর। তবে শুদ্ধের এমন শীতল আহ্বানে প্রিয়স্মিতার সংযমের চূর্ণ যেন বিচূর্ণভাবে বাঁধ ভেঙে গেল। সে রক্তিম ওষ্ঠে বক্রহাসি ঝুলিয়ে ধীর পায়ে এগিয়ে গেল স্বামীর নিকট। শুদ্ধ হ্যাঁচকা টানে কোমরে জড়িয়ে নাকে নাক ঘষে দিয়ে আদর খাবে। প্রিয়স্মিতা আদরে বিড়াল ছানা নেয় লেপ্টে রইল শুদ্ধের কাছে। আহ্লাদিক কণ্ঠে বলল, অনেক। শুদ্ধ হেসে বলল, বলে বাবালে আমার বাচ্চাটা, আসো আদল দেই বলে সারা মুখে টুকটুক করে অনেকগুলো চুমু দিল শুদ্ধ। প্রিয়স্মিতা বৃদ্ধা আঙ্গুলে ভর দিয়ে শুদ্ধের গলায় ঝুলে পড়লো কেমন। লতিয়ে উষ্ঠে কণ্ঠে স্পর্শ করে বলল, আমাকে আপনার ভিখারি মনে হয় ডক্টর চৌধুরী? এত কম আদর আমার পোষাবে না। শুদ্ধ ঠোঁট বাঁকিয়ে হাসলো। উফ, এখন ফিলিংসে নাড়া দিও না বেগম। এখন খাওয়া শুরু করলে তোমাকে ভালো মতো এনজয় করতে পারবো না। 30 মিনিটের পর এমার্জেন্সি সার্জারি আছে দুটো। এই অধমের ওপর একটু মায়া করো। আমার মিষ্টিটা তুলে রাখো, বাসায় এসে পুরোটা খাবো। প্রিয়স্মিতা মন খারাপ হয়ে গেল। সে মুখ কালো করে বলল, সত্যি চলে যাচ্ছেন? শুদ্ধ তার রক্তিম ওষ্ঠে চুমু খেয়ে বাচ্চা বোঝানোর মতো করে বলল, রাগ করো না বাবু, আমি এসে তোমাকে অনেক অনেক আদর করবো, প্রমিস। প্রিয়স্মিতা আরো জেদ করলো না। শুদ্ধ খুশি হয়ে শক্তভাবে জড়িয়ে ধরলো তাকে। সেও জড়িয়ে ধরলো শুদ্ধের কোমর। শুদ্ধ তুলতুলে গালে আলতো করে হাত বোলাতে বোলাতে বলল, আসার সময় আমার বউয়ের জন্য কি নিয়ে আসবো বেগম? আমার বউ কি খাবে? এই প্রশ্নে প্রিয়স্মিতার চোখ মুখে খুশিতে চিকচিক করে ওঠে। সে শুদ্ধের কবজির ঘড়ি পড়াতে পড়াতে উৎসুক কণ্ঠে বলে, আচ্ছা আমার জন্য অনেক অনেক মিষ্টি নিয়ে আসবেন। শুদ্ধ এসে বলে, আচ্ছা আমার মিষ্টি বউ মিষ্টি খাবে তো? কে কি মিষ্টি খাবে বেগম? প্রিয়তা একটু ভেবে চিনতে বড় করে ঢোক গিলে নিয়ে বলল, ছানার জিলাপি, রসগোল্লা, রসমালাই আর জলভরা সন্দেশ। আর আপনি যদি খুশি হয়ে আরও কিছু আনেন তাতে আমার সমস্যা নেই। শুদ্ধ হাসল। সে ভালো করে জানে প্রিয়তা মিষ্টি পছন্দ নয়, তার খেয়াল নাই খেলে গা গুলায়, কিন্তু তার বইয়ের আবার মিষ্টি খুব পছন্দ। শুদ্ধ ওয়ালেট পকেটে ঢুকিয়ে প্রিয়স্মিতার গালে কপালে চুমু খেলো। ঘর থেকে বের হতে হতে বলল, ঠিক আছে আমি সব নিয়ে আসবো বেগম, এখন আসি। প্রিয়স্মিতা লাফিয়ে উঠল, আসি আবার কি? আপনি নাস্তা খাবেন না? চুপচাপ ডাইনিংয়ে গিয়ে বসুন, আমি আসছি। শুদ্ধ হেসে চলে গেল। দূর দূর সময়টা তো খারাপ যাচ্ছে, কি যে বলবো। প্রহেলিকা ল্যাপটপে দ্রুত কিছু টাইপিং করতে করতে নিরুদ্দেশ কণ্ঠে জানতে চাইল, কি করে এত ডিস্টার্ব বাবা? খলিল সাহেব গজগজ করতে করতে মেয়ের পাশে বসে পড়লেন। রাগে চির বেরিয়ে উঠে বললেন, আমার ব্যবসা লাটে উঠছে, সবকিছু এলোমেলো হয়ে গেছে। প্রহেলিকা ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে দায়সারাভাবে প্রশ্ন করে, কেন? খলিল শিকদার ছ্যাদ করে উঠলেন মেয়েরা মন গাছাড়া ভাবে। তিনি চিবিয়ে চিবিয়ে বললেন, তুই জানিস না তোর সাথে প্রণয়ের বিয়ে দিতে চেয়েছিলাম? ছোট্ট ছেলেটা জিনিয়াস, ক্রিমিনাল মাইন্ডের এবং পাক্কা খেলোয়াড়ি। ও আমার হাতে থাকলে আমি দ্য গ্রেট খলিল শিকদার বাংলাদেশের টপ বিজনেসম্যানের নাম্বার 1 হতে পারতাম। এমন মেয়ে জন্ম দিয়েছি ভাই, সব আমার কপালের দোষ। একটা দুধের বাচ্চা এত বড় দামড়া ছেলের মাথা চিবিয়ে খেয়ে ফেলতে পারলো, অথচ আমার দামড়া মেয়ে সে কর্ম সম্পাদন করতে পারে না। বাপের এমন আহাজারি দেখে বিরক্তিতে মুখ তেতো হয়ে উঠল প্রহেলিকার। খলিল শিকদার পুনরায় অফিসিয়াল সুরে আফসোসের ভাবেই বলে, সে যাই হোক, কত কাঠখড় পুড়িয়ে ছেলেটাকে অত্যন্ত হাতে রাখতে চেয়েছিলাম, কিন্তু না, রামও গেল থালাও গেল। এখানে রাম না আম হতো।
প্রহেলিকা দীর্ঘ শ্বাস ফেলল। ল্যাপটপ অফ করে শান্ত চোখে তাকালো বাবার দিকে। খলিল শিকদার আবারও বললেন, প্রণয় লাস্ট 4 বছর ধরে আমাদের ব্যবসায় একটা টাকা ইনভেস্ট করে না। ব্যবসা প্রায় ডুবে গেছে বললে চলে। এই মেয়েটাকে নিয়ে যে ব্ল্যাকমেল করব সেই উপায়টাও নেই। কেন? তুমি চাইলেও এখনো ব্ল্যাকমেল করতে পারো, প্রহেলিকা ঠান্ডাভাবে জবাব দেয়। খলিল খেকিয়ে ওঠে, তোর এই গোবর ভরা ব্রেনের জন্য আজ তুই ডুবছিস, আর আমি সাথে। ওই মেয়ের সাথে এখন প্রণয়ের আর কি সম্পর্ক আছে? মেয়েটা এখন অন্য কারো বউ। আর কার বউ তা তো জানিস। ওই ছেলেটাও বড় সাংঘাতিক। যতই আলাভলা সেজে থাকুক না কেন, ও প্রণয়ের থেকে এক কাঠি ওপরে। প্রহেলিকা থুতনি চুলকে বলল, ভয় পেয়ে আর কি করবে বলো? তবে তোমার আমাকে মাথামোটা মনে করে হতে পারে, কিন্তু আমি বাস্তবে তোমার থেকেও স্পষ্ট বুঝতে পারি। ধরো, তোমার দুর্বলতা যেমন টাকা, তেমনি ওদের দুজনেরই দুর্বলতা একমাত্র প্রিয়তা। সে রহস্যময় কণ্ঠে বলল। প্রিয়তার গলা টিপে ধরে ওরা দুজনেই সিটে যাবে। প্রণয় তোমার সব কথা শুনবে, তোমার কথায় উঠবে বসবে। শুদ্ধ জিনিয়াস ব্রেনটাও তুমি তোমার মতো কাজে লাগাতে পারবে। ওরা দুজনেই বাঁচতে ওই মেয়েটাকে দেখে খলিল শিকদার ভুরু কুঁচকালেন। কি বলতে চাস? প্রহেলিকা বাঁকা হাসল, রহস্যময় কণ্ঠে বলল, প্রণয় আজও প্রিয়তার প্রতি ঠিক ততটাই দুর্বল যতটা আগে ছিল। আজও ঠিক ততটাই ভালোবাসে যতটা আগে বাসতো। না না, ভুল বললাম। আগে থেকে কয়েকশো গুণ বেশি বাসে। প্রিয়তার সামান্য আঘাতেও প্রণয়ের বুকে রক্ত ঝরতে শুরু করে। স্যার হোক সে অন্যের স্ত্রী, তাতে কি? আর জানোই তো, ভালোবাসা অন্ধ। সে প্রিয়তার বিয়ে দিয়েছে কেবল নিজে থেকে দূরে রাখতে, দুনিয়ার হাত থেকে বাঁচাতে। আমার কাছে একটা সলিড প্ল্যান আছে, শুনবে? সাজিদ শিকদার চোখ শুরু করে তাকালো। প্রহেলিকা বাঁকা হেসে বলল, শোনো তাহলে। সাজিদ শিকদার না, এখানেও ভুল করছে, এখানে হচ্ছে খলিল শিকদার হতো। দরজায় হেলান দিয়ে এতক্ষণ দাঁড়িয়েছিল প্রিয়স্মিতা। বাবা মেয়ের সব পরিকল্পনা শুরু থেকে শেষ পর্যন্ত শুনলো। ক্রোধে তার সমগ্র শরীরে রক্ত টকবক করছে। সে তাতে দাঁত চেপে রাগ সংবরণ করলো। অতঃপর একটু ভেবে স্মাইল দিল ডেভিলের মতো। একটু গিয়ে ফোন আনমিউট করলো প্রিয়স্মিতা। কণ্ঠে স্বাভাবিক মাত্রা টেনে নিয়ে হুঁ বলল। ওপাশ থেকে প্রিয়তা অধৈর্য কণ্ঠে বলল, এতক্ষণ কোথায় ছিলি আপু? কখন থেকে ডেকে যাচ্ছি। প্রিয়স্মিতা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই বাড়িতে সাইজের খুব ছোট ছোট দুটো নেংটি ইঁদুর আছে, বড্ড লাফাচ্ছে। তারই একটা ব্যবস্থা করব, সেটাই ভাবছি। কি বলো? হ্যাঁ, একদম ছোট ছোট, গর্ত থেকে নিজেদের গভীর জলের ফিস মনে করে। প্রিয়স্মিতার সব কথা শুনে প্রিয়তার মাথার উপরে দুহাত উড়িয়ে চলে গেল যেন কথাগুলো। তবুও এসব নিয়ে অযথা প্রশ্ন করলো না, বরং ব্যাকুল কণ্ঠে জানতে চাইল, আমার প্রণয় ভাই কোথায় আপু? উনি কেমন আছে? প্রিয়স্মিতা দীর্ঘ শ্বাস ফেলে হতাশাভাবে বলল, প্রণয় ভাইকে আমি চিনি না বোন। এমনকি এই 7 দিনে একবারও দেখিও নি উনাকে। উনি বাসায় নেই। প্রিয়স্মিতার জবানে নিরাশ হলো প্রিয়তা। তার মনে সকল আশা নিভে গেল। সে থমথম কণ্ঠে জানতে চাইল, তুমি সত্যি দেখোনি? না। আচ্ছা, মন খারাপ করিস না। তোর প্রণয় ভাই ফিরে আসলে সাথে সাথে আমি তাকে জানাবো, লক্ষ্মী বোন আমার। মন খারাপ করিস না। প্রিয়তা হাসার চেষ্টা করলো। প্রিয়স্মিতা ব্যস্ত কণ্ঠে বলল, আচ্ছা রাখি, তোর দুলা ভাই হসপিটালে যাবে, নাস্তা দেব। প্রণয়ের ব্যাপারে মন খারাপ থাকলেও হাসলো প্রিয়তা। তার যাই হোক, তার বোন যে ভালো আছে এটাই তো স্বস্তির। ঠিক আছে আপু, টাটা। টাটা সুইট হার্ট। নিজের মামার বাড়িতে অন্য একজনের ভয়ে 2 হাত লম্বা ঘোমটা দিয়ে ঘুরছে শ্বেতা। চোরের মতো এদিক ওদিক দেখতে সিঁড়ি বেয়ে ওপরে উঠছিল। না জানি আবার কে ধরে বসে। শ্বেতাপু সে সিঁড়িতে শেষেই 3 তলায় পা রাখতেই পৌঁছে যায় ভেসে আসা এক নারী কণ্ঠস্বর। বুকে ফু দিয়ে ভর্তা চোখে ফিরে তাকালো শ্বেতা। উল্টো দিক থেকে হন্তদন্ত হয়ে দৌড়ে আসছে ধীরা। ধীরাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। ধীরা দৌড়াতে এসে ফোন ধরিয়ে দিয়ে শ্বেতার হাতে ব্যস্ত কণ্ঠে বলে, আপু, এটা ইরফান ভাইয়া। এটা ওনাকে খুঁজে একটু দিয়ে দাও প্লিজ, আমায় আম্মু ডাকছে। ফোনটা হাতে চেপে ধরে বোকার মতো দাঁড়িয়ে রইল শ্বেতা। মেয়েটা ঝড়ের মতো ছুটে এসে সাইক্লোনের মতো কথা ছুড়ে দিয়ে চলে গেল। ফোনটার দিকে তাকিয়ে মনে মনে ভীষণ বিরক্ত হলো শ্বেতা। এখন তাকে ইরফানকে খুঁজতে হবে। এমনিতেই দেবীর ভয়ে 1 সপ্তাহ যাবৎ গা ঢাকা দিয়ে আছে শ্বেতা। এখন ইরফানকে খুঁজতে গিয়ে যদি ধরা পড়ে, ধুর বলে বিরক্তি প্রকাশ করলো শ্বেতা।
কিন্তু কি আর করার, উপায় না দেখে খুঁজতে শুরু করলো ইরফানকে। সামনের দিকে হাঁটা ধরতেই টুংটাং করে পরপর কয়েকটা মেসেজ এলো ফোনে। সে তা অন্যের জিনিস দেখতে ইন্টারেস্ট নয়, কিন্তু কারো দুপা এগোতেই হাতের মুঠোয় ফোনটা ভাইব্রেট করে ওঠে। দাঁড়িয়ে পড়ল সে তা কৌতূহলবশত ফোনটা চোখের সামনে ধরতেই দেখতে পেল ব্ল্যাক স্ক্রিনে ফুটে উঠেছে প্রীতম ইজ কলিং। মেজদার ফোন। সেটা ধরবে কিনা ভাবতে ভাবতেই ফোনটা কেটে গেল। আবারও টুঙ্কো একটা মেসেজ এলো। এবার অনিচ্ছা সত্ত্বেও মেসেজটার উপরে দৃষ্টি আটকালো শ্বেতা। লেখাটা দেখে জমে গেল শ্বেতা, গায়ের পশম দাঁড়িয়ে গেছে রীতিমতো। কয়েকটা লাইনের মেসেজ এমন ছিল: আমাদের বড়দাদান অনেক অসুস্থ, অপারেশনের পর অনেক টাকার দরকার ইরফান। আমি বাসা থেকে আসার সময় তাড়াহুড়ো করে কাজ কিছু আনতে পারিনি। ভাইয়ের বন্ধুদের কার্ডে যতটুকু ছিল তা দিয়ে অপারেশন সহ 1 সপ্তাহের ওষুধপত্র হয়েছে। এখন আর হচ্ছে না, ইমার্জেন্সি টাকার প্রয়োজন। তাই ইনুর কাছ থেকে আমার বর্তমান কার্ড নিয়ে দ্রুত ইউএসএ আয়, ঠিকানা তোকে মেল করে দিচ্ছি। সে তার মুখ আপনা আপনি হা হয়ে গেল। প্রণয় ভাইয়ের অপারেশন কেন? সে তার মেসেজটা ক্লিয়ার করতেই আরেকটা মেসেজ ভেসে এলো, যেখানে লেখা বিষয়টা একদম গোপন রাখবি ইরফান। বাসায় যেন কাকপক্ষেও টের না পায়। আমাদের টাকার অনেক প্রয়োজন, প্লিজ তাড়াতাড়ি আয়। সে তা হতভম্ব কিছুক্ষণ চেয়ে রইল ফোনের দিকে, অতঃপর চট করে মাথায় বুদ্ধির বাতি জ্বলে উঠল তার। সে আরও দ্রুত ইরফানকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে একসময় পেয়ে গেল 3 তলার ছাদে। ইরফান সাহেব ছাদে মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে ব্যস্ত। ইরফান সাহেব ছাদের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে করতেই কফির কাপে চুমুক দিয়েছিল ইরফান। পেছনে নাচেই জবাব দিল, বলেন স্রোতস্বিনী। সে তো ধীর পায়ে হেঁটে এসে পাশে দাঁড়ায়। ইরফানের ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, আপনার ফোন। মেজদা বলেছে ইউএসএ যেতে। চায়ের কাপ থেকে চোখ সরিয়ে ভুরু কুঁচকে তাকালো ইরফান। কেন? প্রণয় ভাই নাকি কিসের অপারেশন হয়েছে, তার চিকিৎসার জন্য মেজদাদা ভাবের কাছ থেকে টাকা নিয়ে যেতে বলেছে। কখন? এই তো আপনার টেক্সটে। ইরফান একটু খটকা লাগলো। সে ফোন পাওয়ার বাটন প্রেস করতেই সত্যি দেখলো। এবার সে তার পানে চেয়ে ছোট ছোট চোখ করে তাকিয়ে সন্দেহান কণ্ঠে জানতে চাইল, তুমি আমার ফোন চেক করেছিলে? ছাদের রেলিংয়ে শুকোতে দেওয়া ধরে সাজানো আচারের বয়াম থেকে কেবল একটু তেঁতুলের আচার তুলে মুখে দিয়েছিল শ্বেতা। কিন্তু ইরফানের এমন প্রশ্নে বিষম খেলো। চোখ বড় বড় করে ঠোঁট নাড়িয়ে বলল, নাউজুবিল্লাহ, আমি কেন আপনার ফোন চেক করতে যাব? চোখে এক সমুদ্র তৃষ্ণা নিয়ে চেয়ে রইল ইরফান। ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে কথা বলার ভঙ্গিতে কি যে ভীষণ চমৎকার লাগছে মেয়েটিকে। কোনো মানব এত সুন্দর হতে পারে? শ্বেতা ফের বলল, যাবেন না? ইরফানের মধ্যে ধ্যান যেন ছুটে গেল। মাথা দুলিয়ে বলল, যাব। কখন? একটু পরে। আমাকে সাথে নিবেন? কফিতে কেবল চুমুক দিয়েছিল ইরফান, কিন্তু এবার তার ভীষণ বিষম লেগে গেছে। সে তো পিঠ চাপড়ে দিয়ে ষাট বলছিল, আপনি ঠিক আছেন? ইরফানের চোখ ডিম্বাকৃতি ধারণ করেছে। কণ্ঠে বিষময় ঢেলে জানতে চাইলো, তুমি আমার সাথে যাবে? সে তো ওপর নিচে মাথা ঝাঁকালো। কেন? এমনি, প্রণয় ভাইকে দেখতে। ইরফানের বিষয়টা কেমন যেন গন্ডগোল লাগলো, কিন্তু 19-20 ভাবনা পাত্তা দিল না। তোমার পরিবার যেতে দিবে? সে তো একটু ভেবে জবাব দিল, তো ওকে চলো। দীর্ঘ 6 ঘন্টা যাত্রা শেষে বিমানে অবতরণ করলো লস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ইরফান অ্যাপল ওয়াচে সময় দেখে নিল রাত 9টা। সে তো এয়ারপোর্টের বাইরে এসে 2 হাত মেলে দিল, বুকে ভরে তাজা বাতাস টেনে নিল ফুসফুসে। এই মুহূর্তে নিজেকে তার পাখির পালকের মতোই হালকা লাগছে। ওই অসহ্যকর মহিলার মুখটা দেখতে হবে না, এই শান্তি। স্রোতস্বিনী কারো গম্ভীর কণ্ঠের সম্বোধন। স্বস্তিত ফিরে পেল যেন সে। তা পাশ ফিরে তাকাতেই ইরফান দাঁড়িয়ে বিমোহিত কণ্ঠে তার দিকে চেয়ে। ফুল স্লিভ সাদা লং গ্রাউন্ডে সে তার পুরো শুভ্র পরীর মতোই লাগছে ইরফানের কাছে। পরীটাকে দেখে বিগত 10 ঘন্টা যেন কোনো ফাঁকে কেটে গেছে, বুঝতেই পারেনি সে। বুকের ভেতর কেমন অদ্ভুত তোলপাড় অনুভব হলো তার। আমি কি প্রেমে পড়ে গেলাম? ইরফান সাহেব, এই যে ইরফান সাহেব। সে তার মৃদু শব্দে চেঁচিয়ে হকচকে গেল ইরফান। ছিটকে কিছুটা পড়ল নিচের মোহ থেকে। দমকা বাতাসে উড়ছে এলোমেলো কেশগুচ্ছ কানের কাছে গুজে। সে তা বলল, এখন কোথায় যাব ইরফান সাহেব? ইরফান হালকা কেশে গম্ভীর কণ্ঠে মাত্রা টেনে দিয়ে বলল,
আপাতত হাসপাতালে, কারণ প্রথম আমাকে এই ঠিকানায় দিয়েছে, তারপর আমাদের বাড়িতে যাব। অবাক হলো শ্বেতা, বিষয় নিয়ে জানতে চাইলেও আমাদের বাড়ি মানে? হ্যাঁ, আমাদের ওই বাড়ি। আমার বাড়ি তো এখানেই। আর আমার বাড়ি কি তোমার বাড়ি নয় স্রোতস্বিনী? শ্বেতার মুখ হা হয়ে গেল। এই লোকের কি মাথা খারাপ? আচ্ছা, আমরা হসপিটালে যাচ্ছি, ভাইয়া তাহলে এখানে আছে? সেটা তো বলতে পারছি না, কারণ আমার ব্যাটারি ডেড হয়ে গেছে। শ্বেতা মুখ মলিন হলো। ইরফান মৃদু হেসে বলল, চলো এয়ারপোর্টে যাই। এয়ারপোর্ট থেকে হাসপাতালের দূরত্ব 10 মিনিটের হাঁটার পথ। হেঁটেই চলে যাব। শ্বেতা অবাক কণ্ঠে বলল, আসলে? হুম। সিএমসি হাসপাতালের 10 তলার করিডোরে দাঁড়িয়ে আছে শ্বেতা ও ইরফান। 712 নম্বর কেবিনে তো, বলল ইরফান সাহেব। হুম, কিন্তু আমাকে একটু ঢুকতে দেবে না? তার জন্য পারমিশন পার্টির আবার পেশেন্ট পার্টির আবার কি পারমিশন লাগবে? হুম, তাহলে মেজদা কোথায়? নার্স ডাকতে গেছে। ইরফান কথা শেষ করার আগে 712 নম্বর কেবিনের দরজা খোলার শব্দ হলো। কৌতূহলে তাকালো সেই দিকে। গায়ের সাথে অ্যাপ্রন পরিহিত এক লম্বা চওড়া গড়নের পুরুষ বেরিয়ে এলো ভেতর থেকে। মুখে মাস্ক থাকায় চিনতে পারল না ইরফান, কিন্তু সেই ব্যক্তি দর্শন পাওয়া মাত্রই সে তার কলিজায় কামড় দিয়ে উঠেছে। চোখ বড় বড় হয়ে গেল বিস্ময়ে। আবির্ভাবকে দেখে ফেলার পূর্বেই ঢুকে পড়লো ইরফানের পেছনে। মনে মনে কপাল চাপড়ে বলল, হায় আল্লাহ, যার কাছ থেকে লুকাতে এত দূরে পালিয়ে এলাম, দিন শেষে কিনা তার সামনে কট খেলাম। আবির্ভাবে মুখের মাস্ক খুলে এগিয়ে আসে ইরফানের নিকট। ফরমাল ভঙ্গিতে বলল, আপনি ইরফান শেখ রাইট? জি। প্রীতম কোথায়? প্রীতম আর প্রেম জাস্ট কিছুক্ষণ আগেই ডিনার করতে গেছে। ওরা টেনশনে 2 দিন ধরে কিছু খেতে পারেনি। ইরফান বুঝলো। ওয়ালেটটা বের করে প্রীতমের 2টো কার্ড আবির্ভাবের হাতে দিয়ে বলল, এগুলো ওর জন্যই অবশ্য বিপদে পড়েছিলেন। আবির্ভাব কিছু বলবে তার আগে কিছু একটা দেখে ভুরু কুঁচকে ফেললো। ইরফান তার দৃষ্টি অনুসরণ করে পিছে তাকালো। সে তাকে নিজের পিছে লুকিয়ে থাকতে দেখে মুচকে আসলো ইরফান। সে তার হাত টেনে সামনে এনে বলল, ও আমার সাথে এসেছে। এটা বাড়ির কাউকে বলবেন না প্লিজ। আর প্রীতমকে বলবেন ওর দাদাকে যেন না বলে। আবির্ভাব হতবাক নয়নে তাকিয়ে সে তার দিকে, যেন নিজের চোখে অবিশ্বাস হচ্ছে তার। সে তার ঠোঁট কাঁপছে, দৃষ্টিনত। ইরফান কোমল হাতে রূঢ় বন্ধনে শক্ত, নরম কণ্ঠে শুধালো, চলো ডিনার করে নিবে স্রোতস্বিনী? সে তার নড়ে চড়ার সক্ষমতা পেল না যেন। ভয়ে তার খাল বিল সব শুকিয়ে গেছে একদম। সে চোরা চোখে তাকিয়ে আছে আবির্ভাবের দিকে। আবির্ভাব শান্ত চোখে শীতল দৃষ্টিতে শিউরে ওঠে মেয়েটা। সে জানে না আবির্ভাব কেন তাকে এতটা ভয় পাচ্ছে, তবে ভয় পাচ্ছে কেন? আবির্ভাব চেপে ধরে হাতটা দেখে কিছুক্ষণ চেয়ে থেকে চলে গেল। অস্থিরতায় হাঁসফাঁস করে উঠল শ্বেতা। ততক্ষণে প্রীতম আর প্রেম এলো। তারা শ্বেতাকে দেখে অবাক কণ্ঠে বলল, কিরে তুই এখানে? শ্বেতা এদিক ওদিক দৃষ্টি মেলে আমতা আমতা করে বলল, মানে ভাইয়া? কিছু না মানে। হ্যাঁ মানে করছিস কেন? কার সাথে এসেছিস তুই? আমার সাথে, পাশ থেকে বলে উঠল ইরফান। প্রীতমের কণ্ঠে অবকত্ব টেনে বলল, তোর সাথে? হুম, কেন? এমনি ঘুরতে, কিন্তু এগুলো বাড়িতে বলবি না। আমি বাড়িতে কি বলেছি? মানে বাড়িতে কি বলেছিস? সে তার নিচু কণ্ঠে জবাব দিল, মিথ্যা বলিনি ভাইয়া, আমি সত্যি এখানকার ইউনিভার্সিটিতে একটা প্রজেক্ট নিয়ে স্টাডি করতে এসেছিলাম 4th টার্মের জন্য। প্রীতম আর কিছু বলল না। ঠিক আছে। ইরফান তাদের শুকনো মুখগুলোর দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তোরা কি রাতে ঘুমাস না? হাসপাতালে আবার ঘুম? কণ্ঠটা ভীষণ দুর্বল শোনালো প্রেমের। হাসপাতালে আবার ঘুম? ভীষণ দুর্বল শোনালো প্রেমের কণ্ঠ। ইরফান ধমকে উঠে বলল, হাসপাতালে কেন ঘুমাবি? আমার বাড়ি নেই? তোর আমার বাড়ি থেকে থাকতে পারতি না? প্রথমে একটা ছোট দম ফেলে বলল, শুধু শুধু কেন তোদের হয়রানি করব? ইরফান জবাব দিল না। নাক মুখ কুচকে বাড়ির চাবিটা দিয়ে বলল, জাগিয়ে ঘুমিয়ে পড়। চলো স্রোতসিদ্ধি বলে সে তার হাত ধরে যাত্রা ধরলো। সে তার অস্থিরতা একদম বন্ধ হয়ে আসছে। ইরফান এগোতে গিয়ে প্রীতম আর শার্ট টেনে ধরলো। ধাক্কা মেরে পাশে গিয়ে বলল, হুম হুম, কি ব্যাপার ভাই? লক্ষণ কিন্তু সুবিধার লাগে না মামা। ইরফান হালকা লজ্জা পেল। প্রীতম চোখ বড় বড় করে বলল, সিরিয়াসলি? ইরফান তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, তুমি প্রতিদিন একটা করে প্রোডাক্ট উদ্ঘাটন করছো, আমি করবো না নাকি? প্রীতম বাঁকা হেসে থাম্বস অ্যাপ দেখিয়ে বলল, বেস্ট অফ লাক। ইরফান বাঁকা হেসে চলে গেল সে তার দিকে। দূর থেকে এই সকল দৃশ্য দেখতে পেল আবির্ভাব, শুনতে পেল সবকিছুই। অতিরিক্ত রাগান্বিত হওয়ায় টান টান হয়ে আছে ঘাড়ের শিরায়, ব্যথা অনুভব করলো কিছুটা।
কোলাহলমুক্ত নীরব রজনী, চারদিকে ঘন কুয়াশার চাদরে মোড়ানো, অন্ধকারের বুক চিরে দাঁড়িয়ে থাকা সোডিয়াম টিমটিমের হলদে আভায় ছড়ানো চিকচিকে রাস্তার এক প্রান্তে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে শ্বেতা। গায়ে তার ফিনফিনে পাতলা গ্রাউন্ড। শ্বেতা বারবার ওড়না দিয়ে শরীর ঢাকার ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে। বড় বাড়ায়, রাত বাড়ায়, সাথে সাথে তাপমাত্রা কমেছে শুশু করে। চলতে চলতে মাঝে মধ্যে শীতল দমকা হাওয়া বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে আনমনে। যদিও সেপ্টেম্বর মাস, এই তীব্র শীতেও চকলেট আইসক্রিমের গায়ে কামড় বসাতে বসাতে ভুল করছে না যেন শ্বেতা। তার চোখে মুখে একরাশ মুগ্ধতা। এই দেশের ফুটপাতটাও কত সুন্দর, চকচকে ঝকঝকে। জুতো খুলে হাতে নিল শ্বেতা, নগ্ন পায়ে ছোট ছোট কদম ফেললো শিশির ভেজা ঘাসে। নিজের খেয়াল হারিয়ে অনেক দূরে চলে এলো শ্বেতা। আকাশ কুসুম কল্পনা করতে করতে কখন যে এতটা সময় পেরিয়ে গেছে বুঝতে পারেনি। অনেকটা পথ পেরিয়ে আসার পর হঠাৎই স্থির হলো, দাঁড়ালো শ্বেতা। তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে কার উপস্থিতি। অজানা শঙ্কায় শিউরে ওঠে মেয়েটা। ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকাতেই, ঝট করে পেছনে তাকাতেই পুরনো ফুটপাত একদম শুনশান। যত দূর অব্দি চোখ যায় যেন ঘন কুয়াশায় ঢাকা। তবু মনটা খসখস করছে শ্বেতার। ইরফান, ইরফান কোথায় গেল? চমকে উঠল শ্বেতা। এই হাড় কাঁপানো শীতের মাঝে শ্বেতার কপালে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি। মনে পড়ল 15 মিনিট আগের কথা। সত্যসেনজি সুপার শপে যাবে। সে তো ইতিমধ্যে অনেক ক্লান্ত, বিধায় স্পষ্ট বাক্যে জানিয়ে দিল, না এখন এত বড় শপের চক্কর কাটতে পারবো না, ঘুম পাচ্ছে। শিওর তুমি যাবে না? ওকে, তাহলে তুমি এখানে দাঁড়াও, আমি 5 মিনিটের মধ্যে আসছি। জাস্ট যাবো আর আসবো। ঠিক আছে, এখান থেকে এক পাও নড়বে না, বলে দিলাম কিন্তু। আচ্ছা, পাক্কা? ওকে, আমি যাচ্ছি আর আসছি। বলে সুপার শপের ভেতরে ঢুকে পড়েছিল ইরফান। কিন্তু ইরফানের সতর্কবাণী বেশ বেমালুম ভুলে গিয়েছিল শ্বেতা। উল্টোপাল্টা ভাবতে ভাবতে এতদূর চলে এসেছে সে। ঠান্ডার তীব্রতায় সে তার ধবধবে শরীরটা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। পা ঝিম ধরে আসছে ইতিমধ্যে। সে ঢোক গিলে ভাবলো, এটা আমাদের দেশ নয়, আমি কিছুই চিনি না, আশেপাশে কাউকে দেখছিও না, কোথায় এসে পড়েছি সেটাও বুঝতে পারছি না। সে তা উত্তেজনা দমিয়ে রাখতে ঠান্ডা মাথায় কিছুক্ষণ ভেবে গুগল ম্যাপ ওপেন করলো। 2 মিনিট ঘাটাঘাটি করেও নিজের লোকেশন উদ্ঘাটন করতে সক্ষম হলো না। কিন্তু ম্যাপে যা দেখলো তাতে সে তার ভয় ভিমড়ি খেয়ার উপক্রম। জায়গাটা ভীষণ শুনশান। আশেপাশে 400 বছর পুরনো খ্রিস্টানদের কবরস্থান। ভয়ে আতঙ্কে চোখ মুখ নীল হয়ে গেছে সে। তার সাহস করে একবার পশ্চিম দিকে তাকালো। এখান থেকে কবরস্থানের গেটটা দেখা যাচ্ছে। মাঝরাতে অন্ধকারের সেই ভাঙচুর গেট সে তার নিকট ভয়ঙ্কর ভুতুড়ে লাগলো। কিন্তু একটু দূরে এগোতে পেছন থেকে ভেসে আসা অশ্লীল কিছু নোংরা মন্তব্য পা থামিয়ে দিল তার। ভয়ে বুক ধকধক করে উঠল সে। তার আপাদমস্তক মাতাল, কেউ নিচের পায়ে ভর করা নেই, যেন সোজা হয়ে দাঁড়াতে পারছে না। চোখে মুখে কেমন ঘোলা ঘোলা। এদের দেখে কলিজা কামড়তে উঠল সে তার। লোকগুলো চারটার মধ্যে দুটো সম্ভবত আফ্রিকান কিংবা নাইজেরিয়ান, আর দুটো সাদা চামড়ার, হয়তো এই দেশেরই। ওরা ঠোঁটে বিশ্রী হাসি ঝুলে এগিয়ে আসছে সে তার পানে। আফ্রিকান লোকটা স্লাস ভঙ্গিতেই ঠোঁট চেটে বলল, ওয়াও বং বিউটিফুল, লুকিং সো সেক্সি। এত রাতে আমার জন্য দাঁড়িয়ে আছে বুঝি? একটু আগেও শীতের তোপে জমে যাচ্ছিল সে তা, কিন্তু এখন যেন ভয়ের অস্থিরতা ঘিরে রেখেছে তাকে। ভয়ার্ত চোখে এদিক ওদিক পালাতে উল্টো দিকে ঘুরে দৌড় দিল শ্বেতা। এতে লোক চারটে অট্টহাসিতে ফেটে পড়ল। সাদা চামড়ার লোকটা ঠোঁট বাঁকিয়ে বলল, হে প্রিন্সেস, স্টপ দ্য রান, ইউ আর আজ বিউটিফুল। শ্বেতা অনুভব করলো লোক চারটার পিছু দৌড়াচ্ছে। দিশের হাওয়ায় এদিক ওদিক দৌড়াতেই দৌড় দিল শ্বেতা। ধরা পড়লে আজ সব শেষ তার। 3 পিস পরে নিজেকে জোরে দৌড়াতেও পারছে না। পাতলা হলেও ঘের আছে অনেক। জামাটা বারবার পায়ের নিচে পেঁচিয়ে যাচ্ছে। অসাবধানতায় দৌড়াতে গিয়ে বুড়ো আঙ্গুলের সজোরে উষ্টা খেল শ্বেতা। ব্যথায় চিৎকার দিয়ে মুখ থুবড়ে পড়তেই পিছঢালা রাস্তায় আতঙ্কিতভাবে চোখ খিচে বন্ধ করে নিল শ্বেতা। নিজেকে ছেড়ে দিল আল্লাহর ভরসায়। সেইয়েন পেরোনোর পূর্বেই যথারীতি আছড়ে পড়ল
কিন্তু পিচঢালা রাস্তায় নয়, অন্য কিছুর ওপর চোখ বন্ধ অবস্থাতে অনুভব করলো দুটো শক্তপোক্ত হাতের পরম স্নেহে আগলে নিয়েছে তাকে। ঈষৎ কেঁপে ওঠে সে, তা নাকে এসে ঠেকেছে সুপরিচিত সেই পুরুষালী ঘ্রাণ। ঝট করে চোখ খুলে ফেললো সে, দৃশ্যপটে উদ্ভাসিত হলো প্রশস্ত এক বুক। সে তা অবাক দৃষ্টিতে মাথা উঁচু করে তাকালো, সাথে সাথেই চুম্বকীয় আকর্ষণের মধ্যে আটকে গেল সে। তা আবির্ভাবের চোল শক্ত, তাকিয়ে আছে চারটে লোকের দিকে। রক্তিম চোখ দিয়ে সে গলিত লাভার বর্ষণ হচ্ছে। লোকটা বলল, দিস ইয়াং ম্যান, ইউ মুভ ওয়ে ফর আওয়ার ওয়ে, ইট ইজ আওয়ার ফক। কথা শেষ করার আগে সে তার নিজেকে ছাড়িয়ে নিল আবির্ভাবের থেকে, তেড়ে গিয়ে ধাবা মেরে ধরলো লোকটাকে। সাথে সাথে ধাবাকে এক ঘুষি বসিয়ে দিল নাকটার মুখ বরাবর। কেউ কিছু বোঝে ওঠার আগে এলোপাথারি মারতে শুরু করলো। হঠাৎই আক্রমণে অবাক তিনজন, সাথে আটকে ওঠে শ্বেতা। এমনটা কেউ আশা করেনি হয়তো। ভাবের পেশিবহুল হাতের অমানবিক আঘাতে ভিন্ন ছিন্ন হয়ে গেল যেন লোকগুলো। নাক মুখ ছিঁড়ে ফিঙ্কি দিয়ে রক্ত বের হলো টকটকা লাল। পুরুষের রাগ ভয়াবহ, আর আঘাত যখন লাগে তার দুর্বলতায়, তখন মানুষ হিংস্র পশুতে পরিণত হয়। এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করছিল অন্য তিনজন। তারা আসলে বুঝতে উঠতে পারছিল না আসলে ঘটেছেটা কি, কিন্তু এবার ওরা আবির্ভাবকে আঘাত করতে উদ্যত হতেই আর্তনাদ করে উঠল সে। তা দৌড়ে এসে আবির্ভাবের কোমর জড়িয়ে ধরে টেনে সরিয়ে আনতে চাইলো। আঙ্গুলের ফাঁকে আঙ্গুল চেপে ধরে ভয়ার্ত কণ্ঠে বলল, মাথা নষ্ট হয়ে গেছে আপনার? এবার মারলে তো লোকটা মরে যাবে। আবির্ভাবের মাথায় খুন চেপে গেছে। সে ঝাটকা মেরে সরিয়ে দিল সে তাকে। পুনরায় তেড়ে গেল লোকটার পানে। ভয়ার্ত হাত পা অবেশ হয়ে আসছে সে আবারও ছুটে গিয়ে পেছন থেকে কোমর আঁকড়ে ধরে আবির্ভাবের অনুনয় করে বলল, আমার কথা শুনুন প্লিজ, চলুন এখান থেকে, ওদের ছেড়ে দিন। আবির্ভাব ফুঁসে উঠল রাগান্বিত দৃষ্টিতে শ্বেতার পানে তাকিয়ে। প্রেমময় দুটি চোখে ক্রোধান্বিত দেখে ভরকে গেল শ্বেতা, তবুও পিছিয়ে গেল না। লোকগুলো তাদের থেকে কিছুটা দূরে ছুটে আসতেই আবির্ভাবের হাত চেপে ধরে চিপা গলি দিয়ে দৌড়াতে শুরু করলো শ্বেতা। শ্বেতা চিৎকার করে বলে উঠল, তাড়াতাড়ি দৌড়ান, ওরা যে আমাদের ধরতে পারবে। আবির্ভাব আর কোনো প্রত্যুত্তর করলো না। সে তার হাত চেপে ধরে ঢুকে পড়লো অন্য এক গলিতে। মাতালগুলো এখনো তাদের পিছু নিচ্ছে। সে তা আবারও দৌড়াতে গিয়ে জামায় পা বেঁধে মুখ থুবড়ে পড়তে নিল। সাথে সাথে সতর্ক হস্তে বাহু টেনে ধরল আবির্ভাব। এবারে উষ্টায় যান বেরিয়ে যাওয়ার উপক্রম হলো সে তার। বড় আঙ্গুলের নখ উল্টে গিয়ে রক্ত বেরিয়ে আসছে মেয়েটার। ব্যথার তীব্রতায় চোখ মুখে পানি টলমল করছে। ব্যথাতুর চোখ দুটো যেন নিঃশব্দে বলল, আমি আর পারছি না আবির্ভাব। আবির্ভাবও যেন শুনতে পেল সেই আর্তনাদ। পেছনে চেয়ে দেখলো তারা খুব বেশি দূরে নয়। এক পলক সে তার মুখের দিকে তাকিয়েই একটানে কাঁধে তুলে নিল তাকে। লোকগুলো চোখে ফাঁকি দিয়ে ঢুকে পড়লো অন্ধকার গলিতে। সে তার হাত পা ছোড়াছড়ি শুরু করে দিল। এলোপাথারি ঘুষি মারতে লাগলো। অভিমানের গলায় বলল, প্লিজ নামাই। এত নড়াচড়ে চরম বিরক্ত হলো যেন আবির্ভাব। এত নড়াচড়া করো না। বাঁধনহারা দৃঢ় প্রকল্পে ঠান্ডা গলায় হুমকি ছেড়ে দিল। মুখ দিয়ে যদি আর একটা শব্দ বের হয়, এখানে সব করে ফেলবো যা যা করতে বাকি রেখেছিলাম। ছটফটানি বন্ধ করে দিল সে। তা বিসময়ে চল ঝুলে মুখ হা হয়ে গেল। পেছনে থেকে লুকায়িত লোকগুলো চিৎকার শোনা গেল, ফাকিং বিচ, হোয়ার আর ইউ ডু থিঙ্ক, হোয়ার আর ইউ গোয়িং, কাম হিয়ার, ইউ টস্ট, ডোন্ট মেক আস চিজ ইউ। গালাগালি দিতে দিতে লোক চারটে একদম কাছে চলে আসতে বুঝতে পেরে পাঁচকলে করে একদম সেটে গেল আবির্ভাব। সে তার কাঁধ থেকে নামিয়ে শক্ত করে জাপটে ধরল প্রশস্ত বুকে। চেপে রাখার তীব্রতায় সে তার হাড় হুড্ডি বুঝি গড়িয়ে যাওয়ার উপক্রম। নিঃশ্বাস ফেলার ফুসরটুকু পেল না যেন আবির্ভাব। ছোট বাবুই পাখিকে বুকের খাঁচায় ছটফট করতে দেখে কোনো মতো ফিসফিসিয়ে বলল, একটু আস্তে চাপ দিন না, ব্যথা পাচ্ছি তো। 33+ হওয়ার পরও হাড়ে এত জোর আসে কোথা থেকে?
আবির্ভাব তীক্ষ্ণ দৃষ্টিতে শ্বেতার মুখের দিকে তাকিয়ে মেয়েটা টলমলে ব্যথাতুর চোখে বলছে, আর ব্যথা দিও না। আবির্ভাবের মায়া হলো, হাতের বাঁধনে কিচ্ছিত ঢিলে হলো। সাথে সাথে হাঙ্গরের মতো বিশাল হা করে নিঃশ্বাস ফেলল শ্বেতা। আবির্ভাব এখনো চোখ ছোট ছোট করে তাকিয়ে রয়েছে তার দিকে। শ্বেতা ব্যথা পাচ্ছে ঠিকই, কিন্তু একই সাথে এক ধরনের সূক্ষ্ম আবেশও তার শিরায় শিরায় উপমিত হচ্ছে। সে নিজের অজান্তেই নাক মুখ ঘষতে লাগলো আবির্ভাবের বুকে। আবির্ভাবের তপ্ত নিঃশ্বাসে ঝড় এসে আশ্রে পড়ল তার চোখে মুখে। মনের দিক থেকে প্রচণ্ড দুর্বলতা অনুভব হলো মেয়েটার। সে যে কতটা দুর্বল তা বোঝানোর জন্য হয়তো এই পুরুষটাকে একটুখানি স্পর্শই যথেষ্ট। সে তার দ্বিতীয়বার কিছু বলল না, চুপটি মেরে পড়ে রইল সেই চেনা শান্তির নীড়ে। বেশ কিছুক্ষণ গালাগালি করার পরও আর লোকগুলো কোনো শব্দ শুনতে পাচ্ছে না আবির্ভাব। পাঁচিলের ওপর দিয়ে উঁকি মেরে দেখলো রাস্তা পুরো ফাঁকা, হয়তো খুঁজতে খুঁজতে অন্যদিকে চলে গেছে। হাঁপছে ভাসলো যেন আবির্ভাব। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে হাতের বাঁধন আগলা করে নিচু কণ্ঠে বলল, ওরা চলে গেছে। সে আবির্ভাবের কাছ থেকে একটু সরে দাঁড়ালো, আশেপাশে উঁকি দিয়ে দেখলো সত্যি মাতালগুলো আর নেই। নিশ্চিন্ত হলো শ্বেতা। চেপা গলি থেকে বেরিয়ে পুনরায় ফুটপাতে উঠে দাঁড়ালো দুজন। আবির্ভাবের পকেট হাতড়ে লাইটার বের করে সিগারেট জ্বালানো নির্মম বাতাসে নিকোটিনের বিষাক্ত ধোঁয়া উড়িয়ে দিল। অথচ গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুমি কাকে জিজ্ঞাসা করি বাংলাদেশ থেকে কাকে জিজ্ঞাসা করে বাংলাদেশ থেকে এদেশে এসেছো? এখানে করি ছিল, যাই হোক এখানে করে হতো। তুমি কাকে জিজ্ঞাসা করে বাংলাদেশ থেকে এদেশে এসেছো? তুমি কাকে চেনো দেশের? আবির্ভাবের শীতল কণ্ঠে যেন ক্রোধের আভাস পেল মেয়েটা। আবির্ভাব ঠোঁটের করে তাচ্ছিলের হাসি খেলে ব্যঙ্গ করে বলল, রেলি তুমি কোনোদিন বড় হবে না? সে তা জবাব দিল না। আবির্ভাবের হাত থেকে সিগারেটটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেললো। ঘুরে দাঁড়িয়ে প্রশ্ন করলো, আপনি সিগারেট খান? আর অনেক বেশি কিছু খাই। আবির্ভাব গর্ব করে যেন কতটুকু বলল, না, স্মোকিং কজেস ক্যান্সার। অদ্ভুত চোখে তাকালো আবির্ভাব, ঠোঁট এলিয়ে হাসলো। অদ্ভুত চোখে তাকিয়ে আবির্ভাব বলল, তুমি তো আমায় ক্যান্সার দিয়েছো, তার থেকে বড় ক্যান্সার দেওয়ার সামর্থ্য আর ক্যান্সার রাখে না। সেটা তাজ্জব বনে গেল। আমি? আবির্ভাব জবাব দিল না। সেটা কেবল তৃষ্ণার্ত চাতকের ন্যায় চেয়ে রইল মায়া মেশানো মুখটার পানে। এই তৃষ্ণার্ত দুটো চোখে কি করবে সে? এই চোখ দুটো যে অন্য কিছু দেখতে চায় না। কিছুক্ষণ চুপ থেকে সেটা সন্ধিহান কণ্ঠে জিজ্ঞাসা করে জানতে চাইল, আমি এখানে আছি এটা আপনি কিভাবে জানলেন? আপনি কি আমার পিছনে ছিলেন? আবির্ভাব হাসলো। সে তার মায়াবী ধূসর চোখে চোখ রাখি বলল, তুমি ভাবলে কিভাবে তোমাকে আমি একা ছাড়বো? আমার শেষ করার জন্য ছুরি কাঁচি কত কিছু ছিল, সব ছেড়ে এই পথ কেন বেছে নিলে? মানলাম আমি তোমার শত্রু, তাই বলে এভাবে প্রতিশোধ নিবে? আজ এভাবে কিছু একটা হয়ে গেলে কি হতো আমার? কিভাবে বাঁচতাম আমি? এই প্রশ্নে দমে গেল শ্বেতা। কালো চোখে ভারী পল্লবগুলো ঝাপটে আবির্ভাবের পানে। লোটের চোখ দুটো কেমন ঘোলাটে। আবির্ভাব পুনরায় কিছু বলতে উদ্যত হতে একদম কাছে এলো শ্বেতার। আবির্ভাব হতবাক হয়ে চেয়ে রইল। কোমল হাতটা চেপে ধরে কপালে, সাথে সাথে উষ্ণ শরীরের তীব্রতায় কেঁপে উঠল শ্বেতা। কপাল থেকে হাত নামিয়ে গলা, বুক সহ অন্য স্থানে চেপে ধরে দেখল ধান দিলে খই ফুটবে এতটা গরম। শ্বেতা এই পরিস্থিতি দেখে কিছুটা অবাক হলো আবির্ভাব। কেবল আসক্ত চোখে চেয়ে রইল নিজের দুর্বল পানে। এই মেয়েটার চোখে নিজের জন্য ভালোবাসা দেখতেও এত ভালো লাগে কেন? এত সুখ সুখ অনুভূতি হয় কেন? আবির্ভাবের শরীরে এত জ্বর দেখে ভিতরে ভিতরে কেঁদে উঠল শ্বেতা। মনে চাপা ক্ষোভ উগরে দিয়ে বলল, আপনি 24 ঘন্টা হাসপাতালে ছিলেন, তারপরে শরীরে এত জ্বর আসলে কিভাবে? নিজের প্রতি এতটা উদাসীন কিভাবে হয় একটা মানুষ? আবির্ভাব কিছু না বলে আচমকা বক্ষপাছে চাপড়ে ধরলো শ্বেতাকে। নিজের ক্ষতবিক্ষত বুকটা প্রিয়তার সম্মুখে তুলে ধরে বলল, আমার যন্ত্রণা একটু ভাগ নেবে মাই লাভ? একটু বুঝবে আমায়? একটু বিশ্বাস করবে আমায়? জানো বাবুই পাখি, তুমি এই বুকে থাকলে পৃথিবীর কোনো অসুখ আমায় কাবু করতে পারে না। কিন্তু তুমি বুকে নেই, এই সত্যটা আমার অস্তিত্ব মানতে চায় না, সহ্য করতে পারে না। এই জায়গাটা খুব খালি খালি লাগে, দম বন্ধ হয়ে আসে। তুমি হিনা, মরণ অনিবার্য আমার মাই লাভ। সে তো স্তব্ধ হয়ে গেল স্বীকারোক্তিগুলো শুনে। আবির্ভাব তার তুলতুলে পুতুলটাকে আরেকটু শক্ত করে বুকের সাথে জড়িয়ে নিল। সে তো অনুভব করতে পারছে আবির্ভাবের শরীরটা কেমন আগে থেকে 3 গুণ গমগমে করছে। সে আবির্ভাবের বুক থেকে মাথা তুলে তার লালচে চোখ দুটোতে নিবদ্ধ করে আবির্ভাবের তপ্ত বাহু চেপে ধরে নরম গলায় বলল, আপনি অসুস্থ আবির্ভাব, আপনার জ্বর বাড়ছে, চলুন আপনাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে।
বলে সামনে দুপা এগোতে পেছন থেকে জড়ানো কণ্ঠে আবির্ভাব বলে উঠল, মাই লাভ। পা স্থির হয়ে গেল সে তার প্রিয় মানুষটার কণ্ঠে নিঃসৃত প্রিয় সম্বোধনটা সোজা গিয়ে ঠেকলো তার কলিজায়। সে বুঝতে পারছে আবির্ভাব ইতিমধ্যে ভুলভাল বকা শুরু করে দিয়েছে। সেটা অসহায় বোধ হলো। আবির্ভাবের পানে তাকিয়ে করুণ গলায় বলল, অবুঝপনা করবেন না আবির্ভাব, আপনার এসব মানায় না। দেখুন কত ঠান্ডা পড়েছে, আপনার শরীরটা কাঁপছে, আর অনেক খারাপ আপনার শরীর। আরও খারাপ করবে, করুক, আমার মৃত্যু একমাত্র মুক্তি। চমকে উঠে সে তার চট করে আবির্ভাবের ঠোঁট চেপে ধরে ক্রন্দনত কণ্ঠে আর্তনাদ করে ওঠে, কী সব বলছেন? সে তার অশ্রুজমা চোখে অসহায়ের মতো চেয়ে রইল। আবির্ভাব আহত কণ্ঠে বলল, সত্যি বলছি মাই লাভ, আমি সব সহ্য করে নেব, কিন্তু তুমি অন্য কারো ঘরে যাবে এটা এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারবো না। আমি একদমই মরে যাব জানো, আমার মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। এই বিষয়টার জন্য প্রচণ্ড স্বার্থপর আমি, সবাই আমার কলিজা টেনে ছিঁড়ে খাক, তাতে আমার কিছু না, কিন্তু তোমায় তোমায় আমি কিভাবে অন্য হতে দিব বলো? ও মাই লাভ। আর আমার কলিজা শত শত ভাগ হবে, কিন্তু তোমার ভাগ নয়। সে তো বাক্রোধ হয়ে দাঁড়িয়ে রইল, কোনো কিছুর আজ হিসাব মেলাতে পারছে না সে। সে তো সব গুলিয়ে যাচ্ছে, কিন্তু আবির্ভাবের এই কাতর চোখ দুটো তার বাক্যের একমাত্র বর্ণ মিথ্যা নয়। আবির্ভাব সে তার মখমলে দুটো গালে হাত রেখে ফের বলল, ওই ইরফানের সাথে তোমার এত কিসের সখ্যতা মাই লাভ? তুমি কেন ওর সাথে কথা বলো? আমার সহ্য হয় না, আমি নিতে পারি না। এ দেখো এখানটা ভীষণ জ্বালা করে। বলে সে তার হাতটা নিজের বুকে চেপে ধরে। আবির্ভাব ব্যাকুল কণ্ঠে বলল, ওই ছেলেটা তোমায় চায় মাই লাভ, কিন্তু তুমি ওরা হতে পারো না। তোমাকে ছুঁয়ে দেওয়ার অধিকার অন্য কারো নেই, তোমার বুকে নেওয়ার অধিকার অন্য কারো নেই। ন্যায় হোক বা অন্যায় হোক, আমি এতটুকু বুঝি না। আমি শুধু জানি তুমি আমার। তোমাকে বুকে চেপে পিষে মারার অধিকার শুধু আমার। এই আবির্ভাবের এসব কথায় সে তার চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগলো। নোনা বর্ষণ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। যার সাথে ইচ্ছা তার সাথে ঘুরবো, যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলবো, আপনার কি? জ্বরের ঘরে থাকা আবির্ভাবও এবার খেপে গেল। থাবা মেরে চেপে ধরলো নরম বাহু, রক্তিম চোখ দুটো বেয়ে এখনই রক্ত ঝরবে। ক্ষিপ্ত গর্জন করে উঠল, তুই জানিস না আমি তোর কে? তুই জানিস না আমার কিসের অধিকার? তাহলে শোন, আমার কোনো অধিকার থাক বা না থাক, তবু তুই আমার। এ দেহে প্রাণ থাকতে তোকে অন্যের হতে দেব না। কষ্ট দিচ্ছিস দে, যন্ত্রণা দিচ্ছিস দে, পোড়াচ্ছিস পোড়া, পোড়া আমিও দেখবো তুই কতটা পোড়াতে পারিস। আমি আপনাকে যন্ত্রণা দিচ্ছি? নে, সে অনুভব কর, যন্ত্রণা দিচ্ছিস কি দিচ্ছিস না। বলেই সে তার হাত টেনে পুনরায় বুকে চেপে ধরলো। আবির্ভাব ক্ষিপ্ত কণ্ঠে বলল, কান পেতে শোন কি বলে। তুই আমার শরীরের জ্বর দেখতে পেলি, কিন্তু মনের জ্বর কি দেখতে পেলি না? তুই আমার হাতের রক্তক্ষরণ দেখতে পেলি, কিন্তু বুকের রক্তক্ষরণ দেখতে পেলি না। মেরে ফেল না আমায়, চিরতরে চোখ বন্ধ করে দে আমার, যাতে এই দুটো চোখ আর তোকে দেখতে না চায়। বিশ্বাস কর, আর সহ্য করতে পারি না। আমি জানি আমার জন্য সামনে এমন দিন অপেক্ষা করছে যা দেখার চেয়ে মৃত্যু আমার জন্য শ্রেয়। সে তার সহ্য করতে পারল না, শব্দ করে ফুঁপিয়ে উঠল। সে তার চোখের পানি দেখে একদম শান্ত হয়ে গেল। আবির্ভাব বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করলো। আদর করে কাছে টেনে নিয়ে নিজের বাবুইকে বৃদ্ধাঙ্গুল দ্বারা চোখের পানি মুছে দিয়ে নরম গলায় বলল, কাঁদছিস কেন পাখি? আমি কি তোকে বকেছি? সে তার ঠোঁট কাঁপলো, কান্নার বেগ বাড়লো। দু হাতের মুঠো করে চেপে ধরলো আবির্ভাবের শার্ট। আবির্ভাব উত্তেজিত হলো। সে তার ললাটে দীর্ঘ চুমুনেকে বলল, আই এম সরি প্লিজ, কেঁদো না ময়না পাখি। তোমাকে অন্যের বুকে যেতে দেখতে পারছিলাম না, তাই বেশি বলে ফেলেছি। আর বকবো না, আই প্রমিস। তোর অন্যের বুকে যেতে হলে যাবি, কিন্তু আমাকে শেষ করে পরে যাস প্লিজ। আমি যেটা করেছি তুই সেটা করিস না। তুই সহ্য করতে পেরেছিস, আমি পারবো না। তোকে অন্যের বুকে যেতে হলে আগে আমাকে ছুরি চালাতে হবে, না হলে আমি তোকে কোথাও যেতে দেব না, কারো হতে দেব না। আমি বেঁচে থাকি আছি মানে তুই শুধু আমার। তোকে শুধু আমি ভালোবাসবো, আমি আদর করব, সেখানে অন্য কারো অধিকার আমি সহ্য করব না। তুই আমার সাথে বাঁচতে পারলে তুই আমার সাথে বাঁচতে না পারলে আমার সাথে মরবি। সেটা কিছু বলার ভাষা খুঁজে পেল না। সেটা ফেলফেল করে চেয়ে রইল। ততক্ষণে আকাশ জুড়ে বিশাল সাদা আলোকছটা দেখা মিলল। আসন্ন শব্দের ভয়ে কেঁপে উঠল সেটা। হুড়মুড়িয়ে আবির্ভাবের বুকে মুখ লুকালো। সেকেন্ডের মাঝেই গর্জন তুলে
পূর্ব দিকে বিকট শব্দ তুলে আকাশে গর্জন হলো। কেঁপে ওঠে আরো গভীরভাবে ডুবে গেল শ্বেতা। সঙ্গে সঙ্গে ঝুম বৃষ্টিতে নামলো। আবির্ভাব শ্বেতা দীর্ঘ চুলের ভাঁজে ভাঁজে আলতো করে পরশ বুলিয়ে দিতে দিতে আত্মহারা সুরে অনুভব করতে লাগলো। আকাশেরা আশা পেয়ে এবার শব্দ করে ফুঁপে উঠল শ্বেতা। আমি খুব ভালোবাসি তোমাকে পাগলের ডাক্তার, বড্ড ভালোবাসি। এত ভালোবাসার পরও তুমি আমার হলে না। বাকিটা জীবনে এই আফসোস নিয়ে আমি কিভাবে বাঁচবো। মিনিট দুই একে একে বৃষ্টিতে ভিজে গেল যুবতবু হয়ে দুজন। হিমেল পানির ঝাপটা শীতে পৌঁছে গেল হাড়ে হাড়ে। সেটা খেয়াল করলো আবির্ভাবের ভীষণ জ্বর। এই ঠান্ডা পানিতে ভিজলে নিশ্চয়ই চেঁচকা জ্বরে ডুববে, বিছানা থেকে উঠতে পারবে না 1 মাস। এই ভেবে আবেগ অনুভূতি গিলে ফেলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো শ্বেতা। সে আশেপাশে চোখ বুলিয়ে অদূরে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, তবে সম্ভবত বন্ধ। সে আবির্ভাবকে বাহু আঁকড়ে ধরে কঠিন কণ্ঠে বলল, চলুন। কোথায়? সে তো জবাব দিল না। আবির্ভাবের হাত ধরে টেনে নিয়ে গেল রেস্টুরেন্টের কাছে। রেস্টুরেন্টের ওপরে সাইনবোর্ডে বড় বড় করে লেখা MC ডোনাল্ডস ল্যান্ড। সে আবির্ভাবের দিকে আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে রেস্টুরেন্টের বারান্দায়। শীতে রীতিমতো থরথর করে কাঁপছে দুজন। আবির্ভাবের মাথা চেপে ধরে সিঁড়ির ওপরে বসে পড়ল। শরীর একে তো জ্বর, তার উপরে ভেজায় দরুন মাইগ্রেনের ব্যথা শুরু হয়েছে। আবির্ভাব না বললেও ব্যাপারটা চট করে বুঝে নিল শ্বেতা। নিজেও বসে পড়ল আবির্ভাবের পাশে। নিজের ওড়না দিয়ে মুছে দিতে লাগলো তার মাথা। বেশ কষ্ট হচ্ছে। আধা পাগল ডক্টর। অতিরিক্ত মাথা ব্যথার দরুন চোখ দুটো আগে থেকেও দ্বিগুণ লাল। সে তার পানে দুর্বল চোখে তাকিয়ে ছোট করে জবাব দিল, সে তার বুকের ভেতর কেমন অসহনীয় ব্যথা হলো। ঠোঁট ভেঙে কান্না এলো মেয়েটার। আবির্ভাব বড় বড় দুটো নিঃশ্বাস ফেলে তাতে দাঁত চেপে ব্যথা সহ্য করে নিল। সাদা শার্টের হাতা গুটিয়ে সে তার বা পাটা টেনে আনলো সম্মুখে। তুলতুলে নরম পায়ে সুরসুরি দিয়ে শোভা বর্ধনশীল নখটা উল্টে তরল রক্ত গড়াচ্ছে এখনো। আবির্ভাব সযত্নে পাটা তুলে নিল উড়ুতে। সে জেনে গেছে সে একা নয়। এই মানুষটা তাকে পাগলের মতো ভালোবাসে, উন্মাদের মতো ভালোবাসে, হয়তো তার থেকেও বেশি। এই জন্য বোধ হয় তার ওপর দেবীর এত রাগ, এত ক্ষোভ। কারণ সে যেমন তার ভালোবাসাকে হারিয়ে প্রতিদিন একটু একটু করে মরেছে, দেবীর অবস্থা হয়তো আরো শোচনীয়। সে তো বউ হয়েও সংসার করতে পারলো না। কিন্তু সে এতটা আহামক কিভাবে হলো? কিভাবে এতটা ভুল বুঝতে পারলো এই মানুষটাকে? একবার কি মনে পড়লো না এই মানুষটা তার জন্য কি করেছে, কতটা ভালোবেসেছে? চোখ মুখ খিচে বলে আর্তনাদ করে উঠলো শ্বেতা। ভাঙা নখটা খুলে নিতেই ক্ষতস্থান থেকে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সে তার ঠোঁট উল্টে ব্যথাতুর আওয়াজ তুললো। খুব জ্বলছে আবির্ভাব। আবির্ভাব আলতো করে হাত চেপে মুখ দিয়ে ললাটে ঠোঁট চেপে আদর মাখা কণ্ঠে বলল, এই তো আর একটু বাবু, শোনো। সে তো চোখ মুখ শক্ত করে বসে রইল। আবির্ভাব বৃষ্টির পানিতে ক্ষতস্থানে ধুয়ে পরিষ্কার করছে। নখটা ভাঙায় এক ফাঁকে চুপি চুপি পকেটে ঢুকিয়ে রেখে দিয়েছে সে। ফিলিং বেটার মাই লাভ? সে তা উপরের দিকে মাথা ঝাঁকালো। বাট আই নট ওকে, প্লিজ হেল্প মি, আই নিড ইউর লাভ। সে তো চট করে চোখ তুলে তাকালো। আবির্ভাবের দৃষ্টি তখনও খোলাসা, বাচ্চাদের মতো আদর চাইছে। আমিও একটু ঠিক নেই, আমাকে একটু বুকে নিবে মাই লাভ, একটু আশ্রয় দেবে তোমার মাঝে? তৃষ্ণার্ত পুরুষের কাতর দুটো চোখে বিষাক্ত প্রেমের আবদার। সে তার কলিজাটা দুমড়ে মুচড়ে উঠল। সে তার বলতে দেরি, আসো। আবির্ভাবের কোমল বক্ষে মুখ ডুবাতে দেরি হয়নি। ঝড়ের বেগে আশ্রে পড়লো সে তার নাজুক দেহের ওপর। পুরুষালী শরীরের ভাঁজে ধাক্কা খেয়ে তাল সামলাতে না পেরে হেলে গেল সে। তা দেওয়ালের সাথে ঠেকে গেল তার পেট। ব্যথা আর জ্বরের তীব্রতায় গোঙানি দিচ্ছে আবির্ভাব। সে তা কি করবে বুঝতে পারে না। নিজের গায়ের ওড়নাটা খুলে আবির্ভাবের তপ্ত শরীরে জড়িয়ে দিল। 2 হাত আষ্টে পৃষ্ঠে মিশে নিল নিজের সাথে। 4 আঙ্গুলের সাহায্যে আলতো করে স্পর্শ, ধীরে ধীরে কপালে ম্যাসাজ করছে। অন্যের হাতে চুলে হাত বোলাতে বোলাতে কোমল স্বরে বলল, ঘুমানোর চেষ্টা করুন, ঘুম পারলে ব্যথা কমবে। উই মাই লাভ। চুপ, একদম চুপ, কোনো কথা নাই, চোখ বন্ধ করুন। আবির্ভাব আর কিছু বলতে চাইলেও পারল না। কতগুলো দিন পর তার তপ্ত বুকে আবারও এক পাশলা বৃষ্টি নেমেছে, হোক সেটা ক্ষণিকের। তবুও বৃষ্টির তীব্রতা বাড়ছে ক্ষণে ক্ষণে, মাঝে মাঝে প্রবল ছাট এসে ভিজে দিচ্ছে তাকে। রাত যত গভীর হচ্ছে আবির্ভাবের শরীর ততটা তাপমাত্রা বাড়াচ্ছে। সে তার দুশ্চিন্তা হচ্ছে ভীষণ।
এই মানুষটাকে সে একটু কষ্ট পেতে দেখতে চায় না, অথচ এই মানুষটার জ্বরে সামনে কত কষ্ট পাচ্ছে, ভিতরে জ্বলছে সে আবির্ভাবের কপালে গালে হাত টেকে কিছুক্ষণ বসে রইল, অতঃপর সংকোচ নিয়ে প্রীতমের নাম্বারে কল করলো। ইরফান নিশ্চিত এতক্ষণে তাকে খুঁজে পাগল হয়ে গেছে। 2বার রিং হতে ফোনটা রিসিভ করলো প্রীতম। সেটা কিছু বলার আগে চিন্তিত কণ্ঠে প্রীতম বলে উঠলো, সেটা তুই কোথায়? ইরফানের ফোন তুলছিলিস না কেন? আমরা তো পাগল হয়ে যাচ্ছি তোর চিন্তায়। সাথে সাথে ইরফান ব্যতিব্যস্ত কণ্ঠে কানে এলো সেতার। এই এই তুমি কোথায় চলে গেলে? জানো তোমায় কোথায় কোথায় খুঁজেছি। এই তুমি ঠিক আছো? বলো না ঠিক আছো তো? সেটা নীরব, শুধু শুনলো উৎকণ্ঠা, অতঃপর শান্ত কণ্ঠে বলল সমস্ত ঘটনা শুধু আবির্ভাবের করা পাগলামোটা চেপে। সেতার বর্ণনা শুনে ইরফান চোখ মুখ লাল হয়ে গেল, হাত মুষ্টিবদ্ধ হলো। প্রশ্ন করলো, তুমি ওই 4 জনকে দেখেছো? হ্যাঁ। আর কিছু না বলে স্পষ্ট কণ্ঠ জানতে চাইলো এখন কোথায় তোমরা? সেটা হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়ে দিল, ওইখানে থাকো, জাস্ট 5 মিনিটের মধ্যে আসছি বলে হনহনিয়ে বেরিয়ে গেল ইরফান। ফোন কেটে দীর্ঘশ্বাস ফেললো সেটা। আবির্ভাবকে বুকে টেনে চুমু এঁকে দিল তার শীতল কপালে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে আবির্ভাব, সে তার ভীষণ মায়া লাগছে। কিন্তু যখন ইরফান চলে আসবে আর এভাবে তাদের একসাথে দেখে ফেলবে, বিরাট কেলেঙ্কারি হবে, এসব ভেবেই অনিচ্ছা সত্ত্বেও আবির্ভাবকে নিজে থেকে আলাদা করে রাখলো সেটা। ওনাটা নিজের গায়ে ভালোভাবে পেঁচিয়ে নিল। আবির্ভাবের এখনো গভীর ঘুমে তলিয়ে, হয়তো ব্যথা একটু কমেছে। মাত্র 10 মিনিটের মধ্যেই ব্ল্যাক টেসেলো কার এসে থামলো রেস্টুরেন্টের সামনে, যার ব্ল্যাক স্লাইডিস ডোর খুলে বেরিয়ে এলো সুদর্শন এক যুবক। ইরফানকে দেখেই উঠে দাঁড়ালো সেটা, দৌড়ে গিয়ে বলল ওনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলুন ইরফান, উনি অনেক অসুস্থ। ইরফান ভুরু কুঁচকে তাকালো সেটার দিকে। লাবণ্য মেয়েটার মুখবর্ণ ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। ইরফান তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করে সূক্ষ্ম ঢোক গেল। সেটা নিঃশব্দে কাঁদলো, মনে মনে ভাবলো এই লোক আবারও কিছু আন্দাজ করতে পারছে না তো। ইরফান কিছু ভাবলো কিন্তু মুখে কিছু বলল না, এগিয়ে গেল আবির্ভাবের দিকে। জাগাতে নিতে সে তাড়াতাড়ি করে উঠলো, ওনাকে ডাকবেন না প্লিজ, মাইগ্রেনের ব্যথায় খুব ব্যথা পাচ্ছিল, এই মাত্রই কিছুক্ষণ হলো ঘুমিয়েছে, অনুনয় সুরে বলল সেতার চোখে যন্ত্রণার ছাপ স্পষ্ট দেখতে পেল ইরফান। কিন্তু না ডাকলেও তো এই বলিষ্ঠ দেহী পুরুষকে একা হাতে গাড়ি অবধি নিতে পারবে না, তাই নিয়ে চুপ হয়ে গেল সে। একটু থেমে বলল তুমি ডাকো, ওনাকে আমি একা তুলতে পারবো না। অসহায় চোখে তাকালো সেটা, বাধ্য হয়ে এগিয়ে এলো আবির্ভাবের কাছে। তার সামনে হাঁটু গেড়ে বসে বহু ধরে আলতো করে ঝাঁকুনি দিতেই কানের কাছে ঠোঁট নিয়ে ধীরে ধীরে ডাকলো ডক্টর রায়চৌধুরী। এই 1টা 2টা 3টা ডাকে একটু নড়ে উঠলো আবির্ভাব, চোখ না খুলে ঝাপসা সে তার কোমর দুর্বল জাপটে ধরলো সে তার কোমর, দুর্বল কণ্ঠে বলল খুব ব্যথা হচ্ছে মাই লাভ, কথা বলো না, চুপটি করে আমার কাছে থাকো, আই জাস্ট ফিল ইউ। কথাটা সম্পূর্ণ করার পূর্বে আবির্ভাবের মুখ চেপে ধরলো সে তা। ভারতের চোখে তাকালো ইরফানের দিকে। ইরফান অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে সে তার দিকে। সে তার কথা কাটাতে হাসার চেষ্টা করলো, ওনার অনেক জ্বর ইরফান সাহেব, জ্বরের ঘরে উল্টোপাল্টা বকছে, প্লিজ ওনাকে ধরুন। মৃত কণ্ঠে দুর্বলভাবে বাক্যটা ইরফানের কাছে বিশ্বাস হলো না। তবে এই একটা ঝটকায় আবির্ভাবের বাহু ধরে সে তার কাছ থেকে আলাদা করে নিল। সে তা বিস্ময় অবাক, অন্য হাত দিয়ে ধরতে চাইলে ইরফান চিৎকার করে উঠল ডোন্ট টাচ হিম। পুরুষালী গর্জনে কেঁপে উঠে সেটা। সম্পূর্ণ জেগে উঠল আবির্ভাব, চোখ খুলে ইরফানকে সামনে দেখতে পেয়ে খানিকটা হতভম্ব হলো। আপনি এখানে? বিস্ময়ে প্রশ্ন করলো আবির্ভাব। ইরফান কঠিন গলায় জবাব দিল, এই একই প্রশ্ন তো আমারও, আপনাকেও করা যায় ডক্টর রায়চৌধুরী, এত রাতে এমন শুনশান এলাকায় আপনি কি করছেন? আপনার তো আপনার বন্ধুর পাশে থাকার কথা। আবির্ভাবের মাথা থেকে লাড্ডুর মতো ঘুরে উঠল, পড়ে যেতে নিতেই ঝাটকা মেরে ধরে নিল সেটা। আবির্ভাবের ছোঁয়ায় পূর্বেই বীভৎস টান অনুভব হলো। তাকে তাকিয়ে দেখে ইরফান ডান হাত চেপে ধরেছে আর বাম হাতে আবির্ভাবকে সামলাচ্ছে। ইরফান বলল ডক্টর রায়চৌধুরী, আপনাকে হাসপাতালে নিতে হবে, আপনি যথেষ্ট অসুস্থ, গাড়ি পর্যন্ত যেতে আমি আপনাকে সাহায্য করছি। আবির্ভাব এতটাই দুর্বল যে আর সোজা হয়ে দাঁড়াতে পারছে না। সেটা খুব কষ্ট হচ্ছে, সে চুপচাপ তাকিয়ে আছে। আবির্ভাব ব্যাক সিটে বসিয়ে ড্রাইভিং সিটে বসলো ইরফান। পাশে দরজা খুলে গিয়ে ইশারায় সে তাকে ওঠো। সে তা আবির্ভাবের পাশে বসতে চাইলেও পারল না, ইরফানের পাশে বসে পড়তে হলো। আবির্ভাব আহত চোখে তাকিয়ে রইল সে তার দিকে। উফ, এই জ্বালায় তো চোখ তুলে তাকাতে পারছে না, হৃৎপিণ্ড দগদগ করছে তার। আবির্ভাব আহত চোখে তাকিয়ে রইল সে তার দিকে। উফ, এই জ্বালায় আর কোনো তুলনা হয় না, হৃৎপিণ্ডের এই দগদগে যন্ত্রণা, শারীরিক ব্যথা যেন নিমন্তই তুচ্ছ লাগে। যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাচ্ছে আবির্ভাবের, চোখ মেলে রাখতে পারছে না সে। বক্ষস্থলে মনে হচ্ছে
মাত্র একটা রাত আমাকে শান্তিতে ঘুমানোর সুযোগ দিলে না মাই লাভ। একটা রাত আমাকে আমার ভালোবাসার বুকে থাকতে দিলে না। তুমি ভীষণ নিষ্ঠুর প্রেয়সী। এই পর্যন্তই ছিল ৭০তম পর্ব। ৭০তম পর্বটা দুই ভাগে দিয়েছিল, দুইটা একসাথে আমি পড়ে দিলাম। আর এই কয়েকদিন পর্ব না দেওয়ার জন্য আমি খুবই দুঃখিত, কারণ আমার ইনকোর্স পরীক্ষা ছিল আর পরীক্ষার সময় ভেজার দরুন এখন আমার অনেক ঠান্ডাও লাগছে, এই জন্য পড়তে ইচ্ছে করতেছিল না। এই একটা পর্ব আমি ৫-৬টা ক্লিপে দিচ্ছি, ৫-৬বারে পড়ছি, মনে করেন তাহলে কতটা। সুস্থ হলে রেগুলার দিব।